বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শোকার্ত মানুষের ঢল। ঐতিহাসিক আজাদি স্কোয়ারে নেওয়া হচ্ছে মরদেহ। ইরানে সরকারি ছুটি। ইমাম খামেনি হত্যায় ক্ষোভে ফুঁসছে ইরান। শোক ছাপিয়ে প্রতিশোধের শপথ। ট্রাম্প বিরোধী হুঙ্কারে উত্তাল তেহরান। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড়। গণপিটুনিতে নিহত এক। সড়ক ও রেলপথ অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। গ্র্যান্ড মোসাল্লা থেকে আজাদি স্কোয়ার 10 কিলোমিটার এলাকা জুড়ে কোথাও পা ফেলার জায়গা নেই। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। খামেনি সহ পরিবারের নিহত বাকি সদস্যদের মরদেহ নিয়েও শোক র্যালি চলছে। শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। তেহরানের ঐতিহাসিক ইনকিলাব চত্বর। নেই তিল ধারণের ঠাঁই। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এই জনসমুদ্র। সোমবার স্থানীয় সময় সকালে শুরু হয় দুদিনব্যাপী শ্রদ্ধা নিবেদনের শেষ পর্ব। গ্র্যান্ড মোসাল্লায় আনুষ্ঠানিকতা শেষে আজাদি স্কোয়ারের উদ্দেশ্যে আয়াতুল্লাহ খামেনির মরদেহ নিয়ে যাত্রা করে বিশেষ শোক র্যালি। পথযাত্রায় ব্যবহার করা হয় বিশেষ যান, যেখানে আয়াতুল্লাহ খামেনি সহ বহন করা হয় তার পরিবারের 4 সদস্যের মরদেহ। কফিনবাহী কনভয়ের সামনে দেখা যায় ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড়। শোক র্যালি ঘিরে রাজধানী জুড়ে সমাগম হয় লাখ লাখ মানুষের। মনে হচ্ছে এতিম হয়ে গেলাম। নিজেকে এমন এক শিশু লাগছে যে তার বাবা অভিভাবককে হারিয়েছে। এমন পরিস্থিতিতে ভীষণ কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তা করুন। দিনটি অত্যন্ত কঠিন। কখনোই ভাবিনি সর্বোচ্চ নেতাকেও আমাদের বিদায় দিতে হবে। তাকে বিদায় জানাতে আসিনি, এসেছি প্রতিশোধ নিতে, আর সেটা নেবই। এর আগের দিন সকালে অনুষ্ঠিত হয় নিহত খামেনি ও তার পরিবারের 4 সদস্যের জানাজা। এতে অংশ নেন খামেনির 3 ছেলে সহ লাখ লাখ মানুষ। নিরাপত্তাজনিত কারণে ছিলেন না আরেক ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি। তেহরানে আজকের আনুষ্ঠানিকতা শেষে কাল পবিত্র কোম শহরে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। সেখানে আরেক দফা জানাজার পর 8 তারিখ নেওয়া হবে ইরাকের ঐতিহাসিক নাজাফ ও কারবালায়। এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার তাকে নেওয়া হবে জন্মস্থান ইরানের মাশহাদে। সেখানে ইমাম রেজার মাজারি হবে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ ঠিকানা। শোক ছাপিয়ে তীব্র হয়ে উঠেছে প্রতিহিংসার অঙ্গীকার। ইমাম খামেনি হত্যার প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ শোকার্ত ইরানিরা। বিক্ষোভ সমাবেশ থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় পোড়ানো হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পতাকা। ট্রাম্পকে অভিশাপ ও হত্যার হুঙ্কারে লেখা হয়েছে কবিতা। গ্র্যান্ড মোসাল্লায় বিশাল দেয়াল ছেয়ে গেছে ইমাম খামেনিকে হারানোর শোক বার্তা ও ট্রাম্প বিরোধী স্লোগানে। ইরানিদের ক্ষোভের আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পতাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে লেখা দেয়ার উইল বি ব্লাড। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ঢল নেমেছে লাখো ইরানির। বিক্ষোভ ছাপিয়ে গেছে শোকের আর্তনাদকে। প্রিয় নেতার নির্মম হত্যাকাণ্ডের জবাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের এক অবিস্মরণীয় শিক্ষা দিতে বদ্ধপরিকর ইরানিরা। একদিকে প্রিয় ইমামের জন্য শোক, আরেকদিকে প্রতিশোধের স্পৃহা নিয়ে রচিত হচ্ছে গান, পাঠ করা হচ্ছে কবিতা। গ্র্যান্ড মোসাল্লার বিশাল দেয়াল ছেয়ে গেছে শোক বার্তায়। অশ্রুসিক্ত চোখে খামেনিকে বিদায় জানাতে দেয়াল জুড়ে লেখা হচ্ছে আবেগঘন বার্তা। শোকের বার্তার পাশাপাশি ঠাঁই হয়েছে প্রতিশোধের অঙ্গীকারের। এমন ভবিষ্যৎ ট্রাম্পের জন্য অপেক্ষা করছে। এই ব্যাপারে নিশ্চিত থাকুন, একদিন আমি, আমার শহরের মানুষ, সকল ইরানিরা ট্রাম্পের উপরও এভাবেই চড়াও হব। প্রতিশোধ আমরা নেবই। ক্ষুব্ধ ইরানিদের হুঁশিয়ারি, ইমাম খামেনির হত্যাকারীদের বিরুদ্ধে চূড়ান্ত বদলা না নেওয়া পর্যন্ত জ্বলতেই থাকবে প্রতিহিংসার আগুন।
স্যাটেলাইট ক্যামেরায় দেখা গেল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া ব্যাপক জনসমাগমের চিত্র। রোববার প্রয়াত সর্বোচ্চ নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার দ্বিতীয় দিন তেহরানের গ্র্যান্ড মুসল্লায় ভিড় করে লাখ লাখ ইরানি জনগণ। প্রিয় রাষ্ট্র ইমাম খামেনি ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে নিজেদের বিপ্লবী সত্তার জানান দিতে ছুটে আসে মানুষ। সামরিক সদস্য থেকে শুরু করে সাধারণ নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ সমবেত হয় এই শোক মিছিলে। এ সময় প্রায় সবার হাতে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ বার্তা লেখা পতাকাও। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে আসা শোকার্ত মানুষদের জন্য 3 বেলা খাবার, পানি ও বিশ্রামের পর্যাপ্ত আয়োজন করেছে ইরানিরা। ব্যক্তিগত ও বেশ কিছু প্রাতিষ্ঠানিক অনুদানে প্রতিবেলাতেই হাজার হাজার মানুষের জন্য তৈরি হচ্ছে খাবার। সুশৃঙ্খলভাবে চলছে সেই খাবারের বিতরণও। বয়স্ক অসুস্থদের বিশ্রামের জন্য অস্থায়ী তাঁবু রয়েছে। দূর দূরান্ত থেকে বিদায়ী আয়োজনে অংশ নিতে আসা মানুষের হৃদয়ে ছুঁয়েছে ইরানিদের এই অনন্য আতিথেয়তায়। বিশাল বড় বড় হাঁড়িতে চলছে রান্না, হরেক পদের ব্যাপক আয়োজন। উপলক্ষ কোনো আনন্দ উদযাপন নয়। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চিরবিদায়ের ক্ষণে দূর দূরান্ত থেকে আসা শোকার্ত ইরানিদের জন্য প্রতি বেলার খাবারের যোগান দিতেই চলছে ব্যাপক এই কর্মযজ্ঞ। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় কানায় কানায় পূর্ণ তেহরানের গ্র্যান্ড মোসাল্লাহ চত্বর। প্রতিদিনই বাড়ছে মানুষের সংখ্যা। জমায়েতের মাঝে রয়েছে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ। প্রিয় ইমামকে শেষ বেলায় এক নজর দেখতে বিভিন্ন দেশ থেকে ছুটে আসছে লাখো মানুষ। তাদের জন্যই 3 বেলা খাবারের আয়োজন করছে ইরানি স্বেচ্ছাসেবীরা। প্রতি বেলাতেই তৈরি হচ্ছে সুস্বাদু গরম খাবার। প্রতিদিন আমরা 3 বেলার খাবারই সরবরাহ করছি। সকালে 1500 থেকে 2000, দুপুরে এবং বিকেলে 7 থেকে 7500 জনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছু সংস্থা থেকে অর্থ সহায়তা মিলেছে। বাকি অর্থের কিছু অংশ জোগাড় হয়েছে দানশীল ব্যক্তিদের অনুদান থেকে। খাবারের পাশাপাশি রয়েছে পানিরও ব্যবস্থা। তীব্র গরম কিংবা ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়া মানুষের বিশ্রাম নেওয়ার জন্য তৈরি করা হয়েছে বেশ কিছু অস্থায়ী তাঁবুও। আল্লাহর অশেষ রহমত, গেল কয়েক সপ্তাহ ধরে আমরা বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সরবরাহ করেছিলাম। পুরো আয়োজনটি সাধারণ মানুষের অর্থ ও অনুদানেই করা হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে পুরো বিশ্বকে দেখাতে চাই মতাদর্শে ভিন্নতা থাকলেও ইরানিরা জাতি হিসেবে এক ও অভিন্ন। শৃঙ্খলার সাথে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করছে মানুষ। নেই কোনো রকম ধাক্কাধাক্কি কিংবা হুড়োহুড়ি। শোকের আর্তনাদের মাঝেও অতুলনীয় এই সেবা ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছে বিভিন্ন দেশ থেকে আসা মানুষেরাও। ত্যাগ এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার চিরন্তন প্রতীক হিসেবে এশিয়া মুসলিমদের কাছে বিবেচিত ঐতিহাসিক শহর কারবালা, যেখানে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। অনেক শিয়া নেতার জানাজা এবং শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক এই শহরে। অন্যদিকে আরেক ঐতিহাসিক শহর নাজাফে রয়েছে ইসলামের 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। কারবালা ইরাকের ছোট্ট এই ঐতিহাসিক শহরটির সাথে জড়িয়ে আছে মুসলমানদের আবেগ এবং ত্যাগের ইতিহাস। প্রতি বছরই আশুরার সময় মাতম আর শোকের এমন দৃশ্য দেখা যায় কারবালায়। শিয়া মুসলিমদের কাছে এটি পৃথিবীর অন্যতম পবিত্র স্থান, কারণ এখানে 680 খ্রিস্টাব্দের 10 মহরমে সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি, কারবালার যুদ্ধ। কারবালায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 জনের ছোট্ট একটি দলকে অবরুদ্ধ করে উমাইয়া শাসক ইয়াজিদের বাহিনী, যাদের মাঝে ছিল 6 মাসের শিশুও। পুরো কারবালাকে অবরুদ্ধ করে রাখে 4000-এরও বেশি সেনাদের একটি বিশাল বহর। মরুভূমির তীব্র গরমে বন্ধ করে দেওয়া হয় পানির সরবরাহ। 680 খ্রিস্টাব্দের 10ই মহরম একে একে হত্যা করা হয় ইমাম হুসাইনের অনুসারীদের। সবশেষে নামাজরত অবস্থায় নির্মমভাবে শিরশ্ছেদ করে হত্যা করা হয় ইমাম হুসাইনকে। ন্যায় ও সত্যের সাথে আপোষ না করায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের সদস্য এবং সঙ্গীরা শহীদ হন। শিয়া বিশ্বাসে এই আত্মত্যাগ শুধু একটি যুদ্ধ নয়, বরং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার চিরন্তন প্রতীক। এই ঘটনার পর থেকে কারবালা হয়ে ওঠে শোক, আত্মত্যাগ ও বিশ্বাসের কেন্দ্র। কারবালা
কারবালাতে রয়েছে ইমাম হুসাইনের মাজার। প্রতি বছর আশুরা এবং আরবাইন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক কোটি শিয়া মুসলিম সমবেত হয় এই শহরে। আরবাইনকে বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক ধর্মীয় সমাবেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। শিয়া ধর্মীয় সংস্কৃতিতে কারবালায় দাফন করার বিষয়টিও বিশেষ মর্যাদার। অনেক ধর্মপ্রাণ শিয়া বিশ্বাস করেন ইমাম হুসাইনের মাজারের কাছাকাছি দাফন হওয়া একটি বড় সম্মানের বিষয়। এমনকি কারবালায় দাফন না করা হলেও অনেক শিয়া নেতার শোক র্যালি এবং জানাজা অনুষ্ঠিত হয়েছে এই ঐতিহাসিক শহরটিতে। মূলত এই কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মরদেহ নেওয়া হবে কারবালায়। কারবালার পাশাপাশি ইমাম খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকের আরেক ঐতিহাসিক শহর নাজাফে, যেখানে রয়েছে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। মূলত এই নাজাফ থেকে কারবালা অভিমুখে শুরু হয় দীর্ঘ ৮০ কিলোমিটারের শোকযাত্রা। যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও লেবাননে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। রোববার নাবাতি এলাকায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ। হতাহতের বিষয়ে এখনও জানা যায়নি, কারণ উদ্ধারকারী দল আক্রান্ত এলাকায় পৌঁছাতেই পারেনি। একই দিন দেশটির দক্ষিণাঞ্চলে একটি গ্রামে আয়োজন করা হয় গণজানাজা। গত কয়েক মাসে নিখোঁজ ও নিহতদের স্মরণে এই আয়োজন। আর সেখানেও গোলাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। তেল আবিবের দাবি হিজবুল্লাহর তৎপরতা রুখে দিতেই হামলা চালানো হয়েছে। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত ৩,৩৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যা প্রায় ১৭,০০০। জীবিত উদ্ধার করা হয়েছে ৬,৫০০-এর কাছাকাছি মানুষকে। এই তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। তবে এখনও কয়েক হাজারের বেশি মানুষ নিখোঁজ। ভূমিকম্পের প্রায় ১.৫ সপ্তাহ পার হওয়া আটকা পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা এখন ক্ষীণ। এখনও উদ্ধার অভিযানে কাজ করছে ২৭ দেশের ২,০০০-এর বেশি কর্মী। ২৪ জুন স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যার প্রথমটি ৭.২ মাত্রা, পরেরটি ছিল ৭.৫ মাত্রার। এই ঘটনার পর এখন পর্যন্ত প্রায় ১,০০০ খানেক আফটার শক অনুভূত হয়েছে, যেগুলো ৩ থেকে সর্বোচ্চ ৫.২ মাত্রার ছিল। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগকে ঘিরে তোলপাড় চলছে ভারতের পশ্চিমবঙ্গে। সম্প্রতি একটি পুকুর থেকে নিখোঁজ শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে একজনকে। শিশু হত্যার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষও হয়। শিশু ধর্ষণের সাথে জড়িত সন্দেহে এই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। এক পর্যায়ে গণপিটুনি দেওয়া হয় সন্দেহভাজনকে। স্থানীয়দের অভিযোগ, শনিবার বিকেলে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ধপধপে এলাকার হাটে খাবার কিনতে যায় ১২ বছরের এক শিশু। সেখান থেকে ৪ তরুণ তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরিবার নিখোঁজের অভিযোগ দায়ের করলেও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ। ধর্ষণের পর হত্যার অভিযোগে মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। শিশুটির মরদেহ জাতীয় সড়কে রেখে শুরু হয় বিক্ষোভ। আগুন জ্বালিয়ে অবরোধ করেন স্থানীয়রা। বন্ধ করে দেওয়া হয় শিয়ালদহ নামখানা রুটের ট্রেন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। বিজেপি সরকার ক্ষমতা আসার পর শিশু ধর্ষণের এমন ঘটনায় চলছে তোলপাড়। আবারও আলোচনায় পশ্চিমবঙ্গের নিরাপত্তা পরিস্থিতি। এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এবং অপরাধীরা প্রত্যেকেই অ্যারেস্টেড হয়েছে। যদি আরো কেউ থাকে তাহলে আরো অ্যারেস্ট হবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের সরকার কাউকে ছাড়বে না এবং অপরাধীরা যদি উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় তারা অপরাধী, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তদন্তকারীরা অপহরণ, ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছেন। পাশাপাশি গণপিটুনির ঘটনাও আলাদাভাবে তদন্ত করছে পুলিশ। ভারী বর্ষণ ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের মুম্বাই সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকা, অন্তত ১০ জনের প্রাণ গেছে। প্রবল বৃষ্টিপাতের জেরে মুম্বাই, থানে, রায়গড় জেলায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। মুম্বাইয়ে একটি ভবন ধসে মৃত্যু হয়েছে একই পরিবারের
5 শিশু তাদের মায়ের। অন্যদিকে গাছের ডাল ভেঙে মাথায় পড়া এক শিশু সহ আরো 3 জনের মৃত্যু হয়েছে। খোলা ম্যানহোলে পড়ে গিয়ে আরো একজন নিহত হয়েছে। তীব্র জলাবদ্ধতায় সড়কে আটকা শত শত যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। ভূমিধসের আতঙ্কে বাতিল ও গতিপথে পরিবর্তন হয়েছে অন্তত 25টি ট্রেনে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন মহারাষ্ট্রের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। দুর্যোগ মোকাবেলায় মোতায়েন করা হচ্ছে প্রায় 15,000 জরুরি উদ্ধার কর্মী। ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এখন পর্যন্ত 9 জনের প্রাণহানির খবর মিলেছে, বেশ কয়েকজন আহত। রোববার রাত থেকে শুরু হয় হামলা, যা সোমবার ভোর পর্যন্ত চলে। একাধারে ছোড়া হয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র। টার্গেট করা হয় একাধিক আবাসিক ভবন সহ শহরের মূল সামরিক অবকাঠামো। এ সময় বেশ কয়েকটি মিসাইল ও ড্রোন ভূপাতিত করে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একই সাথে ইউক্রেনের অন্যান্য শহরেও হামলার খবর পাওয়া গেছে, তবে প্রাণহানির তথ্য মেলেনি। ইউক্রেনের হামলার জেরে সতর্কতা মেনে আকাশে যুদ্ধ বিমান মোতায়েন করে প্রতিবেশী নেটো দেশগুলো। বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের পর ব্যতিক্রমধর্মী উদযাপনের মধ্য দিয়ে আলোচনায় নরওয়ের খেলোয়াড়রা। ভাইকিং রো দিয়ে তারা খেলার মাঠে স্মরণ করিয়ে দিচ্ছে তাদের দুঃসাহসী অভিযাত্রার ইতিহাসকে। দেশটির মানুষের কাছে আজও সাহস আর ঐক্যের প্রতীক তাদের পূর্বপুরুষরা, যাদের কাছ থেকে পাওয়া এই ভাইকিং উপাধি। একই ছন্দে বৈঠা চালানোর ভঙ্গি, হাজার হাজার কণ্ঠে সমস্বরে আওয়াজ, রো রো। এবার বিশ্বকাপের সেরা উদযাপনের ধরন বলা হচ্ছে নরওয়ের এই ভাইকিং রোকে। মাঠে খেলোয়াড় থেকে গ্যালারিতে সমর্থকরা, উদযাপন চলছে পথে পথেও। নরওয়ের হাজার বছরের ইতিহাস আর সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক এই ভাইকিং রো, জাতির অতীতকে বর্তমানের সাথে যুক্ত করার ভাষা। কোথা থেকে এলো এই উদযাপন, কারা এই ভাইকিং? ফিরতে হবে প্রায় 1200 বছর অতীতে। বর্তমান নরওয়ে, ডেনমার্ক, সুইডেন অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়া উপকূল থেকে বেরিয়ে পড়তো একদল দুর্ধর্ষ নাবিক। ইতিহাস যাদের চেনে ভাইকিংস জলদস্যু হিসেবে। ধারণা করা হয় নর্স ভাষার ভাইকিঙ্গার শব্দ থেকে এসেছে ভাইকিং শব্দটি, যার অর্থ দূরপাল্লার অভিযাত্রী। কেউ কেউ আবার মনে করে ভিক থেকে উৎপত্তি ভাইকিং শব্দের, যার অর্থ উপসাগর বা নদী। সমুদ্র অভিযাত্রায় লম্বা এক ধরনের নৌকা ব্যবহার করত ভাইকিংরা। তাদের লংশিপ তাড়া করেছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এমনকি উত্তর আমেরিকা উপকূল পর্যন্ত। উত্তর আটলান্টিক থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল তাদের সমুদ্র দস্যুতা। যুদ্ধে গড়পড়তা হলেও জাহাজ চালনায় অসম্ভব দক্ষতা কাজে লাগিয়ে প্রায় 300 বছর ধরে গোটা ইউরোপ, আমেরিকা দাপিয়ে বেরিয়েছে ভাইকিংস নারী পুরুষরা। সমুদ্র সংসার পেতে আবিষ্কার করেছে নতুন নতুন ভূখণ্ড। বিখ্যাত ড্রামা ভাইকিংসে আগ্রাসী র্যাগনার লোথব্রকের নিষ্ঠুরতা আর লুটতরাজের কাহিনী দেখা যায়। অবশ্য তারা ছিলেন অসাধারণ জাহাজ নির্মাতা, সফল ব্যবসায়ী, যোদ্ধা, সর্বোপরি দক্ষ সমুদ্র অভিযাত্রী। এ কারণেই আধুনিক নরওয়ের জাতীয় পরিচয়ে ভাইকিং যুগের গুরুত্ব গভীর। যুদ্ধ নয়, বরং সাহসিকতা, অনুসন্ধিৎসা আর সমুদ্র জয়ে গৌরবের প্রতীক হিসেবে তুলে ধরা হয় ভাইকিং ঐতিহ্যকে। হাজার বছর আগে ভাইকিংদের যে লংশিপ উত্তর সাগর পাড়ি দিত সম্পদ আর দিগন্তের খোঁজে, সেই নৌকা আজ নেই, কিন্তু বেঁচে আছে বৈঠার ছন্দ। বিশ্বকাপে নরওয়ের সমর্থকদের ভাইকিং রো সেই ঐতিহ্যের প্রতীকই তুলে ধরছে, যেন সবাই একই নৌকায়, একই গন্তব্যের পথে, একই স্বপ্নে বাইছে বৈঠা। ভয়াবহ দাবানল ছড়িয়েছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। সীমান্ত এলাকায় এরই মধ্যে 3700 একর জমি পুড়ে গেছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। রোববার দুর্যোগের সূত্রপাত হয় ফ্রান্সের স্পেন সীমান্তবর্তী এলাকাটিতে। মূলত স্পেনের দাবানল থেকে আগুন ছড়িয়েছে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে আঘাত এনেছে শক্তিশালী ঝড় ও শিলাবৃষ্টি। বেশ কয়েকটি প্রদেশে জলাবদ্ধতা তৈরি হয়েছে। রোববার শানসি প্রদেশে জারি করা হয় জরুরি অবস্থা। ঘন্টায় সর্বোচ্চ 51.1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি যানবাহন। পানিতে তলিয়েছে বহু রাস্তাঘাট, উপড়ে পড়েছে গাছপালা এবং চরম ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। বাস, ট্রেন চলাচল, এমনকি বিমান ওঠানামা বন্ধে বাধ্য হয় কর্তৃপক্ষ। সপ্তাহ জুড়েই বজ্রসহ ঝড়, শিলাবৃষ্টি চলবে। বিভিন্ন এলাকায় সতর্কবার্তা দেশটির আবহাওয়া বিভাগের। তেহরানের রাজপথ জুড়ে এখন লাখো মানুষের ঢল। আকাশে উঠছে লাল শোকের পতাকা, মানুষের হাতে খামেনির বড় বড় প্রতিকৃতি, আর চারদিকে শোনা যাচ্ছে প্রতিরোধ ও প্রতিশোধের স্লোগান। প্রথম দেখায় এটি একজন নেতার শেষ বিদায়ের আয়োজন মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই শোকযাত্রা শুধু একটি বিদায় অনুষ্ঠান নয়,
এর প্রতিটি দৃশ্য, প্রতিটি প্রতীক এবং প্রতিটি আয়োজনের মধ্যেই লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক বার্তা। এখন প্রশ্ন উঠছে, খামেনির এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে ঠিক কী বার্তা দিতে চাইছে তেহরান? ক্ষমতায় থাকা ইরানি নেতৃত্ব খামেনির শোকানুষ্ঠানকে এমনভাবে সাজিয়েছে যেন রাষ্ট্রের আদর্শ, শিয়া পরিচয় এবং জনগণের সংহতি একসঙ্গে ফুটে ওঠে। তেহরানে 3 দিনের শোক পালনের পর খামেনির মরদেহ ইরান ও ইরাকের গুরুত্বপূর্ণ ধর্মীয় শহরগুলো ঘুরে মাশহাদে দাফন করা হবে। শিয়া ইসলামের ইতিহাস ও ইরানের রাজনৈতিক দর্শনের গুরুত্বপূর্ণ প্রতীক বহন করা হচ্ছে পুরো যাত্রাপথেই। 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর নতুন নেতৃত্ব দায়িত্ব নিয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তার উত্তরসূরি মোস্তফা খামেনিকে এখনো জনসমক্ষে খুব একটা দেখা যায়নি। ধারণা করা হচ্ছে গুপ্ত হত্যার আশঙ্কার কারণেই তিনি বাবার বিদায় অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন না। তবে তার নামে প্রকাশিত একটি বার্তা এই বিদায় অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পেয়েছে। খামেনির মৃত্যুর পর সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তার মুষ্টিবদ্ধ হাতের একটি ছবি। লাল ও কালো পটভূমিতে আঁকা এই প্রতীক এখন ইরানের রাষ্ট্রীয় প্রচারণার অন্যতম প্রধান চিহ্ন। এর পেছনে রয়েছে মোস্তফা খামেনির নামে প্রচারিত একটি বার্তা। সেখানে বলা হয়, মৃত্যুর সময়ও খামেনির সুস্থ হাতটি শক্ত করে মুষ্টিবদ্ধ ছিল। বিষয়টি প্রতীকীভাবে তুলে ধরা হচ্ছে দৃঢ়তা, প্রতিরোধ এবং শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রামের প্রতীক হিসেবে। পূর্বে 1981 সালে বোমা হামলায় আহত হওয়ার পর আলী খামেনি তার ডান হাতের স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়েছিলেন। ইরানের সরকারি বক্তব্যে বারবার খামেনির মৃত্যুকে শাহাদাত হিসেবে উল্লেখ করা হচ্ছে। রাষ্ট্রীয় প্রচারে তার মৃত্যুতে শোক প্রকাশকে শুধু আবেগ নয়, বরং জাতীয় দায়িত্ব হিসেবেও তুলে ধরা হয়েছে। এই উপলক্ষে সবচেয়ে বেশি ব্যবহৃত সরকারি স্লোগান হলো, আমাদের জেগে উঠতেই হবে, আল্লাহর জন্য জেগে ওঠো, যা কোরআনের একটি আয়াত থেকে নেওয়া, যেখানে মানুষকে আল্লাহর উদ্দেশ্যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। খামেনির মরদেহ যখন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়, তখন তার উপর ওড়ানো হয় এক বিশাল লাল পতাকা। তাতে আরবিতে লেখা রয়েছে, হে হুসাইনের প্রতিশোধ গ্রহণকারীরা। এই বার্তাটি সরাসরি যুক্ত হয়েছে ইরাকের কারবালার ইতিহাসের সঙ্গে। প্রায় 1300 বছর আগে সেখানেই শহীদ হন ইমাম হুসাইন। শিয়া মুসলমানদের কাছে কারবালার ঘটনা অন্যায়ের বিরুদ্ধে আত্মত্যাগ ও প্রতিরোধের সর্বোচ্চ প্রতীক। এই প্রতীক ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের ধারণাকেও ধর্মীয় দায়িত্বের সঙ্গে যুক্ত করা হয়েছে। যদিও ইরান ঠিক কিভাবে এই প্রতিশোধ নেবে তা এখনো স্পষ্ট নয়। 2020 সালে মার্কিন হামলায় কাশেম সোলেইমানি নিহত হওয়ার পর ইরান ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালালেও প্রাণহানি ঘটায়নি। তখন তারা বলেছিল, অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে দেওয়াই তাদের দীর্ঘমেয়াদী প্রতিশোধ। খামেনির মরদেহ যে পথে নেওয়া হচ্ছে সেটিও অত্যন্ত প্রতীকী। এই যাত্রায় রয়েছে কোম, নাজাফ, কারবালা এবং সবশেষে মাশহাদ। অনুষ্ঠানের সূচনা হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, যা ইরানের ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির স্মৃতির সঙ্গে যুক্ত। এর মাধ্যমে খোমেনি ও খামেনির আদর্শিক উত্তরাধিকারের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। কুম নগরী, এখান থেকে পাহলভির রাজবংশ বিরোধী আন্দোলন শক্তিশালী হয়, যা পরে 1979 সালের বিপ্লবে রূপ নেয়। এছাড়া নাজাফ হচ্ছে প্রথম শিয়া ইমাম আলীর মাজার কেন্দ্রিক একটি প্রধান ধর্মীয় কেন্দ্র। আর কারবালা ও মাশহাদ সফরের মাধ্যমে খামেনির মরদেহ কার্যত শিয়া ইসলামের গুরুত্বপূর্ণ আদর্শিক ও ধর্মীয় কেন্দ্রগুলোর মধ্য দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করছে। খামেনির এই বিদায় অনুষ্ঠানে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ এবং ইয়েমেনের হুথিদের রাষ্ট্রীয় মর্যাদায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, স্বাগত জানানো হয় রাষ্ট্রীয় মর্যাদায়। ইরানের ভাষায় এসব গোষ্ঠী তথাকথিত প্রতিরোধ অক্ষের অংশ। এখানেও ছিল এক সূক্ষ্ম মনস্তাত্ত্বিক খেলা। প্রতিটি বিদেশি প্রতিনিধি দল যখন ইরানি নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসছিল, তখন একজন রাষ্ট্র সমর্থিত শোকবক্তা কোরআনের নির্দিষ্ট কিছু আয়াত তিলাওয়াত করছিলেন। হামাস বা হিজবুল্লাহর মতো মিত্রদের জন্য পঠিত আয়াতগুলোতে ছিল আনুগত্য, দৃঢ়তা ও ভক্তির ইতিবাচক বার্তা। এমনকি ওয়াশিংটনের সাথে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের জন্য ছিল আশাব্যঞ্জক আয়াত।
সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সৌদি আরবের প্রতিনিধি দলের সামনে পাঠ করা কোরআনের আয়াতটি নিয়ে। সেই আয়াতে 7ম শতাব্দীর বদরের যুদ্ধের কথা উল্লেখ করা হয়। ওই যুদ্ধে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলমানরা নিজেদের চেয়ে অনেক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করেছিলেন। বিশ্লেষকদের মতে সৌদি আরবের প্রতিনিধিদের সামনে এই আয়াত পাঠ করা শুধু ধর্মীয় আচার ছিল না, বরং এর মাধ্যমে একটি রাজনৈতিক ও কূটনৈতিক বার্তাও দিতে চেয়েছে ইরান। অনেকের মতে এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হলেও বিশ্বাস, ঐক্য ও ধৈর্য থাকলে যে কোনো লড়াইয়ে জয় সম্ভব। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধের প্রভাব কাটিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারে ধীরে ধীরে স্থিতিশীলতার ইঙ্গিত মিলছে। এমন পরিস্থিতিতে তেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে ওপেক প্লাস জোট। 5 জুলাই ভার্চুয়াল বৈঠক শেষে ওপেক প্লাস জানায়, আগস্ট থেকে সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমান এই 7 দেশ দিনে অতিরিক্ত 1,88,000 ব্যারেল তেল উৎপাদন করবে। এর ফলে টানা 5ম মাসের মতো ধাপে ধাপে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিল ওপেক প্লাস। 2023 সালের স্বেচ্ছায় যে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এখন ধীরে ধীরে তা প্রত্যাহার করা হচ্ছে। ওপেক প্লাস হলো ওপেকভুক্ত দেশগুলোর পাশাপাশি রাশিয়া, বাহরাইন, ওমান সহ কয়েকটি মিত্র তেল উৎপাদনকারী দেশের জোট। 2023 সালে আন্তর্জাতিক ব্যাংকিং সংকট ও তেলের বাজারে বড় ধরনের দরপতনের পর জোটটি 2 দফায় উৎপাদন কমিয়েছিল। সংস্থাটি জানিয়েছে, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বৈশ্বিক বাজার পরিস্থিতি। প্রয়োজনে উৎপাদন আরও বাড়ানো, স্থগিত রাখা কিংবা আবার কমিয়ে আনার ক্ষেত্রেও তারা সতর্ক অবস্থান বজায় রাখবে। পরিস্থিতি পর্যালোচনায় আগামী 2 আগস্ট ফের বৈঠকে বসবেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ শুরুর পর একসময় ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $126 ছাড়িয়ে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে দাম আবার যুদ্ধ পূর্ব পর্যায়ে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে ইরান সংঘাতে স্থায়ী অবসানের আশা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত তেলের দাম কমাতে রেখেছে বড় ভূমিকা। 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ অবসান সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করার পর থেকে হরমুজ প্রণালীতে বাড়তে শুরু করেছে জাহাজ চলাচল। তবে তা এখনো যুদ্ধের আগের পর্যায়ে পৌঁছায়নি। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী 2 জুলাই হরমুজ প্রণালী দিয়ে 38টি জাহাজ চলাচল করেছে। আগের দিন ছিল 48টি। অথচ যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় 130টি জাহাজ এই পথ ব্যবহার করত। যুদ্ধের সময় হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ বড় ধরনের সংকটে পড়ে। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 5 ভাগের 1 ভাগ এই প্রণালী দিয়ে পরিবহন হতো। এটি বন্ধ থাকায় বিপুল পরিমাণ তেল রপ্তানি সম্ভব হয়নি। এতে সংরক্ষণাগারগুলো দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় ওপেক প্লাস সদস্যদের উৎপাদন কমাতে হয়। ওপেকের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে জোটের দিনে উৎপাদন ছিল প্রায় 4,27,77,000 ব্যারেল। মে মাসে তা কমে দাঁড়ায় 3,31,30,000 ব্যারেলে। অস্ট্রেলিয়া সিডনি ভিত্তিক বাজার বিশ্লেষক ফ্যাবিয়ান ইভ বলেন, হরমুজ প্রণালীতে অবরোধ থাকায় তেল রপ্তানিতে বিঘ্ন ঘটেছে, ফলে বাজারে সরবরাহও কমে গিয়েছিল। তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জাহাজ চলাচল বাড়ায় তেলের সরবরাহও বাড়ছে, আর সেই সঙ্গে কমতে শুরু করেছে দামও। তিনি আরও বলেন, ওপেক প্লাসের অতিরিক্ত উৎপাদন, হরমুজে আটকে থাকা তেল বাজারে আসা, চীনের চাহিদা কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার রপ্তানি বৃদ্ধি সব মিলিয়ে স্বল্প মেয়াদে বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হতে পারে। আর সে কারণেই তেলের দাম আবার যুদ্ধপূর্ব অবস্থানে ফিরে এসেছে। বাশার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তা হলো, সিরিয়ার নতুন নেতৃত্ব কি হিজবুল্লাহর সঙ্গে বৈরিতা বজায় রাখবে, নাকি বাস্তবতার প্রয়োজনে নতুন সম্পর্ক গড়ে তুলবে? কয়েক মাস আগেও বিষয়টি কল্পনার বাইরে ছিল, কারণ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা এবং হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে মুখোমুখি অবস্থানে ছিল। কিন্তু সাম্প্রতিক কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে দুই পক্ষই ধীরে ধীরে সংঘাত থেকে সংলাপের পথে হাঁটছে। কেন এই পরিবর্তন? এর পেছনে কার স্বার্থ এবং ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে?
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানির সাম্প্রতিক লেবানন সফরকে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। সফরে তিনি শুধু লেবাননের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নন, দেশটির পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গেও বৈঠক করেছেন। বেরি লেবাননের একজন শীর্ষ রাজনীতিকই নন, তিনি শিয়া রাজনৈতিক দল আমালের প্রধান এবং হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্র। বৈঠকের পর শাইবানি বলেন, জাতীয় স্বার্থের প্রয়োজন হলে আমরা হিজবুল্লাহর সঙ্গে বৈঠক করতেও প্রস্তুত। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, হিজবুল্লাহকে মোকাবিলায় সিরিয়ার নতুন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমনকি তিনি বলেন, ইসরায়েলের উচিত হিজবুল্লাহকে মোকাবিলার দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দেওয়া। ট্রাম্পের এই মন্তব্য লেবানন ও সিরিয়ায় নতুন উদ্বেগ তৈরি করে, কারণ এতে আশঙ্কা দেখা দেয় যুক্তরাষ্ট্র হয়তো সিরিয়াকে হিজবুল্লাহ বিরোধী সামরিক অভিযানে সম্পৃক্ত করতে চাইছে। তবে লেবাননের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শাইবানি পরিষ্কার করে দেন, দামেস্ক এমন কোনো সংঘাতে জড়াতে চায় না, বরং সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে রাজনৈতিক সমাধানই তাদের অগ্রাধিকার। নাবিহ বেরির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে শাইবানি জানান, সিরিয়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে প্রবল চাপের মুখে রয়েছে। বৈঠকে শাইবানি বলেন, সুন্নি শিয়া উত্তেজনা আরও বাড়ুক তা সিরিয়া চায় না। এই অঞ্চল আর রক্তপাত সহ্য করতে পারবে না। আপনারা হারলে আমরাও হারবো, এটি কোনো কবিতা নয়, বাস্তবতা। শাইবানির এই বক্তব্যে বোঝা যায়, নতুন সিরিয়া হিজবুল্লাহকে কেবল একটি সশস্ত্র সংগঠন হিসেবে নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হিসেবেও বিবেচনা করছে। পরিবর্তন শুধু সিরিয়ার দিক থেকেই নয়, হিজবুল্লাহর বক্তব্যেও এটি লক্ষ্য করা যাচ্ছে। সাংগঠনিক মহাসচিব নাইম কাশেম ইতোমধ্যে সিরিয়ার সঙ্গে নতুন সম্পর্কের অধ্যায় শুরুর আহ্বান জানিয়েছেন। আরও তাৎপর্যপূর্ণ হলো, হিজবুল্লাহ জ্যেষ্ঠ নেতা নওয়াফ মুসাভি প্রকাশ্যে আহমেদ আল শারাকে ভাই বলে সম্বোধন করেছেন। অথচ কয়েক বছর আগেও আল শারাকে তারা আল কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহীর নেতা হিসেবে উল্লেখ করত। হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এখন আর সরাসরি যোগাযোগ বিলম্বিত করার কোনো কারণ নেই, প্রয়োজন শুধু উদ্যোগ। সম্পর্ককে নতুনভাবে সংগঠিত ও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে। এটি প্রমাণ করে উভয় পক্ষই অতীতের সংঘাতকে পেছনে ফেলে ভবিষ্যতের বাস্তবতাকে গুরুত্ব দিতে শুরু করেছে। যদিও এখনো সিরিয়ার সরকার ও হিজবুল্লাহর মধ্যে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি, তবু উভয় পক্ষের বক্তব্য থেকে স্পষ্ট যে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন রাখার নীতি থেকে তারা সরে আসছে। আপাতত বলা যায়, একসময় যারা যুদ্ধক্ষেত্রে একে অপরের সবচেয়ে বড় শত্রু ছিল, তারাই আজ সংলাপের সম্ভাবনা নিয়ে ভাবছে। মধ্যপ্রাচ্যের দ্রুত বদলে যাওয়া ভূ রাজনীতিতে এটি সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।